ছেলে বলল, আপনার সঙ্গে কথা আছে বাবা। কলেজের বই না টেনিসের র্যাকেট? সেসব কিছু নয়। মুখের চুরুটটি হাতে নিয়ে নৃত্যলাল বললেন, তবে আবার কি? বলে ফেলো। অলকাদের সম্বন্ধে বলছিলাম। ভ্রু কুঞ্চিত করে নৃত্যলাল বললেন, অলকাটাকে? প্রতুল বলে, আপনি জানেন না বুঝি? ছোট মামির ভাইয়ের মেজ মেয়ে, সেই যে গেল বছর স্কলারশিপ পেয়ে পাশ করল। অ তা অলকা বোঝা গেল, কিন্তু তাদের মানে আর কে কে? প্রতুল রাগ করে বলে, তার বাবা মা ভাই বোন আর ওদিককার ছোট মামা ছোট মামি। সাতকাণ্ড রামায়ণ শোনাবে? হ্যাঁ। ছেলের মুখের দিকে চেয়ে মৃদু হেসে বললেন, সংক্ষেপে সারো, আমার কাজ আছে। প্রতুল বলে, অলকাকে আমি দেখেছি, ভালো। আমি মনস্থির করে ফেলেছি, ধরুন ওই একরকম মত দিয়েই ফেলেছি। চুরুটের ছাই ঝাড়তে ঝাড়তে নৃত্যলাল বললেন, মনস্থির আমিও করেছি, আজ নয়, অনেক দিন, তোমার জন্মের অনেক আগে। কাজেই ও বিয়ে হবে না, তোমার ছোট মামা যতই বলুক। প্রতুল বলে, অলকা দেখতে খারাপ নয়। যদি খারাপই বা হয়, তুমি কি এমন লাট সাহেবের বেটা যে স্বর্গের অপ্সরী নইলে ঘরে মানাবে না? ভ্রুকুটি করে চেয়ে থাকেন। খারাপ চেহারার মেয়ের বিয়ে হয় না বুঝি? বলি, খারাপগুলো পড়ে থাকে নাকি? তবে তবে আপত্তি কেন? তুমি পছন্দ করবে, আমি ঘাড় হেঁট করে তাই মেনে নেব, এইটে উচিত? না আমার পছন্দ তুমি মানবে, এইটে উচিত? জিজ্ঞাসা করি, নৃত্যলাল প্রতুলচন্দ্রের বাবা না প্রতুল নৃত্যলালের বাবা? প্রতুল বলে, আজ নূতন কথা বললে হবে কেন বাবা? বরাবর বলেছেন আমাদের স্বাধীন মত জেগে উঠবে, আপনি তাই চান? নৃত্যলাল বললেন, 100 বার চাই। ভেড়ার পালের মধ্যে দুটো একটা মানুষ জন্মা কে চায় না শুনি? তাহলে এ তো তোমার একলার কোনো ব্যাপার নয় বাপু। তোমার বিয়ে দিয়ে যাকে আনবো সে কেবল তোমার বউ হবে না, আমাদের হবে পুত্রবধূ, তোমার বোনেদের হবে ভাজ, এত বড় সংসারের হবে অন্নপূর্ণা। তাহলে একলা তোমার মত থাকলে কি করে হবে? সকলের মতামত তো চাই। সুহাসিনী ঘরে ঢুকে বললেন, কি বচসা হচ্ছে তোমাদের? ও খোকা, কি বলছিস? প্রতুল বলে, আমার আজই বোর্ডিংয়ে ফিরতে হবে, তাই বলছি। ভোট নিয়ে বিয়ে আমার দ্বারা হবে না। জোরে জোরে পা ফেলে সে বেরিয়ে গেল। নৃত্যলাল হেসে উঠলেন। সুহাসিনী বললেন, কি হয়েছে? নৃত্যলাল বললেন, যে বয়সে যে পাগলামি আমি করেছিলাম আর ও করবে না? আমি ও বাবাকে গিয়ে বলেছিলাম, শিবানীর সঙ্গে বিয়ে না দেন তো সন্ন্যাসী হয়ে যাব। সুহাসিনী কৌতুকোচ্ছল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তিনি কি বললেন? তিনি হলেন মুকুন্দ রায়, সোদরবনের বাঘ। আমার মতন এই রকম আধ ঘন্টা তর্কাতর্কি করবার মানুষ তিনি। সংক্ষেপে বললেন, তাই যাস। মাসখানেকের মধ্যে দেখি আত্মীয় কুটুম্বে বাড়ি বোঝাই, রসুন চৌকি বাজছে। গোয়ালবাড়ির পাশে ওইখানটায় হাঙর মুখো পালকি এলো। বাবা বললেন, ভালোই ভালোই উঠে বসবি না এত লোকের মধ্যে কানে হাত দিতে হবে? উঠে বসলাম। তারপর চিত্তির করা পিঁড়ির উপর বসে ভয়ে ভয়ে মন্তর পড়লাম। সুহাসিনী বললেন, কিন্তু সেই শিবানীর সঙ্গে বিয়ে হলেই হয়তো ভালো হতো। নৃত্যলাল আগুন হয়ে বললেন, কোন সত্তর? কোন সত্তর এ কথা বলেছে জিজ্ঞাসা করি? আমার যা ভালো হয়েছে, তোমার ওই তেজিয়ান ছেলের ভাগ্যে তার সিকি হোক দেখি। তাই তো ঠিক করেছি, আর 10টা কাজে যাই হোক, বিয়ে থাওয়া হবে বুড়োদের কথায়। দেখো তো অন্যায়টা। জলজ্যান্ত একটা বউ ঘরে এনেছি, 30 বছর ধরে তার সঙ্গে সংসার করে ঝুনো হয়ে গেলাম, আর আমি নাকি মেয়ে বাঁচতে পারবো না, পারবেন উনি আর ওনার বন্ধু বান্ধবের দল।
দিন কুড়িক পরে নৃত্যলাল দুপুরবেলা দোতলার ঘরে শুয়ে চোখ বুজেছেন। এমন সময় সুহাসিনী গিয়ে দাঁড়ালেন। হাত নেড়ে চুড়ি বাজিয়ে তিনি শব্দ সাড়া দিলেন। জড়িত স্বরে কর্তা বললেন, কি? চিঠি এসেছে, এখানে রাখো কোথাও। সুহাসিনী বললেন, কালীপদ লিখেছে, খবর আছে। কর্তা চোখ খুললেন। চিঠি যখন এসেছে খবর তো আছেই। তারপর স্ত্রীর মুখের দিকে চেয়ে বললেন, জরুরি খবর? সুহাসিনী বললেন, খোকার বিয়ে 25 তারিখ। নৃত্যলাল বিছানার উপর খাড়া হয়ে বসলেন। ও, দয়া করে খোকার ছোট মামা তাই নিমন্ত্রণপত্র পাঠিয়েছে, পড়ো দেখি শুনি। সুহাসিনী চিঠিখানা ছুঁড়ে দিলেন। চোখ ভরে জল এলো। বললেন, আমি পারবো না, তুমি পড়োগে। পেটের ছেলের বিয়ে পর অপরের মতো খবর দিয়েছে দেখো। কর্তা চশমা চোখে দিয়ে গম্ভীরভাবে চিঠির আগাগোড়া পড়লেন। তারপর আরও একবার পড়লেন। সুহাসিনী বললেন, এখন কি করবে? যেতেই হবে, খোকার যখন বিয়ে। গিন্নির মুখের দিকে চেয়ে বলতে লাগলেন, রাগ করছো কেন? তোমারই তো ভাই লিখেছে, রাগ করলে কুটুম্বিতে চটে যাবে। সুহাসিনী বললেন, বই গেল, পেটের সন্তানের চেয়ে আর কেউ আপনার নয়। তাকে যে পর করে নিয়ে গেল সে ভাই নয়, শত্রুর। কর্তা উঠে দাঁড়ালেন। কোথায় চললে? নবীনকে ধোপার বাড়ি পাঠিয়ে দিই। কেন? ছেলের বিয়ের বরযাত্রী যেতে হবে না? নৃত্যলাল ম্লান হাসি হাসলেন। বলতে লাগলেন, মাঝে 4-5টা দিন আছে। ধোপা কালই কাপড় দিয়ে যাবে। অন্তত পক্ষে পরশু সকালে রওনা হতে হবে। 2-1 দিন আগেই যাই। নিজের ঘরে গিয়ে সুহাসিনী চোখা চোখা কথায় ভাইকে চিঠি লিখতে বসলেন। তোমার সন্তান নাই, সেই জন্য খোকাকে তোমাদের ওখানে সর্বদা যাতায়াত করিতে দিই। কিন্তু তাই বলিয়া আমরা ছেলে বিলাইয়া দিই নাই। আমাদের প্রথম সন্তানের বিবাহ, বাড়ির প্রথম কাজ, মনে মনে কত স্বাদ বাসনা ছিল। এই বিবাহ সম্পর্কে আমাদিগকে তুমি একটা কথাও জানাও নাই। অধিকন্তু সাধারণ নিমন্ত্রণপত্র পাঠাইয়া অপমান করিলে। মানি লোককে এইভাবে অকারণ অপমান করিবার কিছু প্রয়োজন ছিল না। সেই লোক ঘাড় হেঁট করিয়া তোমাদের ওখানে বরযাত্রী চলিয়াছেন। কত বড় আঘাত পাইয়া যে যাইতেছেন তাহা কেবল আমিই জানি। তোমার এই অপরাধ আমরা জীবনে ভুলিতে পারিব না। চিঠি ডাকে পাঠিয়ে তারপর যেন সুহাসিনী একটু ঠান্ডা হলেন। সদর উঠানে পালকি এসেছে। বেহারারা তামাক খাচ্ছে। নৃত্যলালের সঙ্গে জিনিসপত্র বেশি কিছু যাবে না। সুহাসিনী জামাকাপড় ট্রাঙ্কে ভর্তি করে দিচ্ছিলেন। বললেন, না গেলেই ভালো হতো কিন্তু। কেন? দেখো, কাটা কান চুল দিয়ে ঢাকতে হয়। মামা ভাগ্নে ষড়যন্ত্র করে কাণ্ডটা করলে তারপর তুমি যাবে সেখানে, লোকে হাসাহাসি করবে, আঙুল দিয়ে দেখাবে। নৃত্যলাল ভ্রুকুটি করে বললেন, সেই ভয়ে খোকার বিয়ে দেখব না? কি যে বলো তুমি। সুহাসিনী বললেন, না, যাওয়া উচিত নয়। একা একা গিয়ে অপমানিত হবে, ও আমি কিছুতেই শান্তি পাব না। নবীন লম্বা একটা কাঠের বাক্স এনে রাখল। সুহাসিনী শিউরে উঠে বললেন, বন্দুক নিয়ে যাচ্ছ নাকি? কেন? নৃত্যলাল বললেন, একা যেতে মানা করছিলে, একা আমি যাব না, ইনি সঙ্গে যাচ্ছেন। সুহাসিনী ব্যাকুল কণ্ঠে বললেন, বন্দুক? বন্দুক দিয়ে কি হবে? না না, তোমার যা রাগ, কার বুকে গুলি বসাবে বলো? আর কাউকে না পাই, নিজের বুকটা তো রয়েছে। তুমি নিশ্চিন্তে থাকো গিন্নি, অপমানিত আমি হব না। আধ গোছানো ট্রাঙ্ক ঠেলে ফেলে সুহাসিনী রাগ করে উঠে দাঁড়ালেন। তোমার যাওয়া হবে না? তার মানে? হ্যাঁ, তোমায় যেতে দেব না। যাও দিকি কেমন। বন্দুকের গুলি আগে আমার বুকে বসাবে, তারপর যাবে। উত্তেজনা দেখে নৃত্যলাল হেসে ফেললেন। হাসতে হাসতে বললেন, সে হবে না, তা তুমি জানো। তাছাড়া আর কি করা যেতে পারে ভেবেচিন্তে বলো।
তবে বন্দুক থাক, আমি যাচ্ছি। নৃত্যলাল বিব্রতভাবে বললেন, কিন্তু পালকি যে একখানা এসেছে। দুখানা লাগবে। নবীন, আর একখানা পালকি আনতে হবে যে বাবা। নবীন বলে, এক্ষুনি কি করে হয়? বিকেলে তো হবে। নৃত্যলাল বললেন, বিকেল হলে পৌঁছতে কত রাত্রি হবে জানো? সুহাসিনী বললেন, তাতে তোমার নেমন্তন্ন ফসকে যাবে না গো। বরবিদায় আজকে নয়, কালকে। নৃত্যলাল ঘাড় নেড়ে বলতে লাগলেন, এতক্ষণে বোঝা গেল গিন্নি, নেমন্তন্নের লোভ একলা আমার নয়। ছেলের বিয়ে দেখবার জন্য তুমিও মনে মনে মতলব পাকাচ্ছিলে, মুখ ফুটে বলনি। যারে নবীন, আরেকখানা পালকি দেখ। মেয়ে মানুষের বাপের বাড়ির টান, ও কিছুতেই ঠেকানো যাবে না। মেলগাড়ি রাত 2:30 যশোরে আসে। সেই গাড়ি থেকে প্রতুল নতুন বউ নিয়ে নামল। সঙ্গে জনচারেক বরযাত্রী আর গোটা 2-3 বাক্স। প্রতুল বলে, দেখো তো মোটর আছে কিনা। সন্ধ্যার দিকে ভয়ানক ঝড়জল হয়ে গেছে। এখন জ্যোৎস্না উঠেছে। রাস্তার উপর কয়েকটা বড় ডাল ভেঙে পড়েছিল। সেসব ইতিমধ্যে সরিয়ে পথ করা হয়েছে। নালা দিয়ে কলকল শব্দে জল যাচ্ছে। ও গাড়ি, বলি কেশবপুরের গাড়ি রয়েছে কোন দিকে? শব্দ সাড়া নেই। নূতন বউ সপ্রতিভ খুব। সেও 2-1 পা এগিয়ে উঁকি ঝুঁকি দিচ্ছে। প্রতুল বলে, তুমি ওই বাক্সের উপর চুপ করে বসে থাকো। তুমি গাড়ি খুঁজবে, হয়েছে আর কি। অলকা বলে, বসে থাকতে ভালো লাগছে না, এই এতক্ষণ বসে বসে এলাম। আমি কি কাপড়ের বান্ডিল যে বসিয়ে রেখে নিশ্চিন্ত হতে চাও? প্রতুল বলে, বান্ডিলের একটা গুণ, ফেলে রাখলে ঠিক থাকে। তোমরা আবার নিজের বুদ্ধিতে নড়ে চড়ে মুশকিল বাঁধাও কি না? মুশকিল বাঁধাই না মশাই, মুশকিলের আসান করি। ওই দেখো গাড়ি, গাছের তলায় দেখতে পাচ্ছ না? ডালপালায় সমাচ্ছন্ন বাদাম গাছ, তার নিচে এক টিনের ঘরে হোটেল খুলেছে। এই রাত্রে হোটেলের ঝাঁপ অবশ্য বন্ধ। দূরে একটা টিমটিমে কেরোসিনের আলো থাকায় জায়গাটা আলো আঁধারি হয়েছে। হোটেলের পাশে অলকা আঙুল দিয়ে দেখালো সেটা খড়ের গাদা হওয়াই সম্ভব। কাছে গিয়ে দেখা গেল, না, মোটর গাড়ি। অলকা বলে, ড্রাইভার ঘুমিয়ে পড়েছে। মরে গেছে, কিন্তু এত চিৎকারে মরা মানুষেরও তো নড়ে বসবার কথা। তারপর হর্ন বাজানো, পা ধরে নাড়ানাড়ি প্রভৃতি প্রক্রিয়ার পর ড্রাইভার উঠে বসল। বরযাত্রীদের শহরেই বাড়ি। প্রতুলের ঘনিষ্ঠ বন্ধু তারা, বিদায় দিতে হবে এইবার। নমস্কার বৌদি, সংসার গুছিয়ে নিনগে, তারপর জ্বালাতন করতে যাব। অলকা হেসে বলে, কথা ঠিক থাকে যেন, চিঠি লিখে আপনাদের আবার জ্বালাতন করতে না হয়। হ্যাঁ, উদ্যোগ করে চিঠি লিখবেন, আবার গিয়ে পড়লে তখন চিনতেই পারবেন না। অলকা বলে, গিয়েই পরখ করবেন, যাবেন তো সত্যি? ও প্রতুল, যাব নাকি? যাবেন যাবেন, আমিই বলছি, ও আবার কি বলবে। ধরুন এর পরের শনিবার, কি বলেন? গাড়ি ছাড়ল। প্রতুল বলে, নিমন্ত্রণ করলে অলকা, কিন্তু শনিবার নাগাদ নিজেদের কি হয় তাই দেখো। অলকা রাগ করে বলে, ভয় দেখিও না তো, চারদিকে এই ঝোপ জঙ্গল, ভাবছি কতক্ষণে বাড়ি পৌঁছে আরাম করে বসবো। উনি আবার বাড়ির ভয় দেখাতে লাগলেন। বাবাকে তো জানো না? অলকা বলে, এখন থেকে জানব। শনিবারের এখনো 5-6 দিন বাকি, তার মধ্যে জানাশোনা হয়ে যাবে। অত সোজা নয় অলকা, আমায় দেখে মনে করো না আমার বাবাও ঠিক এই রকম। নয়ই তো, এতদিন ধরে তোমায় দেখছি, বাবার গল্প কম তো শুনিনি। তোমায় জানতে যদি 2 বছর লেগে থাকে, বাবাকে জানতে 2 দিনও লাগবে না, এই বলে দিলাম। প্রতুল কি বলতে যাচ্ছিল, তর্জনী তুলে অলকা বলল, চুপ করো, আর কথা নয়, আমার ঘুম পাচ্ছে। একটু চুপ করে থেকে প্রতুল অনুনয়ের ভঙ্গিতে বলে, চুরুটের কৌটো সুটকেসে পড়লে একটা দাও না গো। চুরুটে আটকা থাকলে মুখ দিয়ে কথা বেরুবে না। সে বাজেয়াপ্ত হয়ে গেছে, চুরুট পাবে না। অলকা দেবী ঘুমোবেন,
তার বরের ঠোঁটে এই দেখো চাবি পড়ে গেল। কোমল হাতখানি প্রতুলের মুখে চাপা দিয়ে অলকা তার কোলের উপর শুয়ে পড়ল। মোটর ছুটছে, চারিদিকে ফুটফুটে জ্যোৎস্না, ভিজে গাছপালা জ্যোৎস্নার আলোয় ঝিকমিক করছে। অত জোরে চালিও না হে, শুনছো? আজ্ঞে। ড্রাইভার চোখ রগড়াতে রগড়াতে পিছন দিকে যায়। এই যাচ্ছে তাই রাস্তা, তার উপর ফুল স্পিডে চালিয়েছ। তোমারও দেখছি ঘুম ধরেছে, আজ একটা কাণ্ড বাঁধাবে নাকি? ড্রাইভার হেসে বলে, কিচ্ছু হবে না স্যার, ঠিক পৌঁছে দেব। প্রতুল বলে, পৌঁছে তো দেবে, তবে জমের বাড়ি কিনা তাই ভাবছি। তুমি বাপু ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাও, বছরে কতগুলো ঘায়েল করো বলো দেখি। ঘাড় নেড়ে লোকটি বলে, ওই কথাটি বলতে হবে না স্যার, সেবার খেজুর গাছে বেঁধে গাড়ি চিত হয়ে উল্টে গেল, কিন্তু প্যাসেঞ্জাররা তক্ষুনি ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালো। আর একবার হয়েছে কি? আর একবারে কাজ নেই, তুমি এদিক ফিরে গল্প করো না, ভালো বিপদ দেখছি তো। যতক্ষণ জেগে থাকবে পিছন ফিরে গল্প করবে, আর সামনে ফিরবে তো চোখ বুঝবে। জোরে ড্রাইভার অ্যাক্সিলেটর চেপে ধরল। প্রতুল ডাকে, গতিক ভালো নয় অলকা, উঠে বসো শিগগির। ঘুম চোখে অলকা বলে, বাড়ি এসে গেল? যা ব্যাপার, বাড়ি যাবে তো বিশ্বাস হয় না, আর আমরাও বাড়িতে যাচ্ছি নে মোটে। অলকা অবাক হয়ে জিজ্ঞাসা করে, বাড়ি নয়, কোথায় যাচ্ছ তবে? মামার বাড়ি। কেন? প্রতুল জবাব দেয় না। অলকা তীক্ষ্ণ কণ্ঠে বলে, বাবা মারুন আর কাটুন, নিজেদের বাড়ি ঘরে যা ঘটে ঘটবে, আরেক জায়গায় উঠে আত্মীয় কুটুম্বের মাঝখানে, ছি ছি, এ তুমি কি করেছ, আমাকে একবার বললে না? কুণ্ঠিত স্বরে প্রতুল বলে, সাহস হয় না বাবার মুখোমুখি হতে। তুমি পিছনে থেকো আমার, ড্রাইভারকে বলে গাড়ি ফিরিয়ে নাও। বাবা কি আর বাড়ি আছেন? এতক্ষণ কোনকালে মামাদের ওখানে রওনা হয়ে গেছেন। আর এক কাণ্ড করে রেখেছি, ছোট মামার নাম করে এক নেমন্তন্ন চিঠি পাঠিয়েছি, তাতে বিয়ের তারিখ দিয়েছি 5 দিন পরে। তাতে কি হবে? বাবাকে তো জানি, তিনি বিয়ে বন্ধ করতে ছুটে যাবেন, গিয়েও পড়েছেন হয়তো। এদিকে আমরাও যাচ্ছি। মামার বাড়ি 4 মামা, দিদিমা আর মামিমারা সব রয়েছেন, সকলে ধরে পেড়ে মিটিয়ে দেবেন। ছোট মামা আমায় বড্ড ভালোবাসেন কিনা। অলকা বলে, বাবা মার চেয়ে নিশ্চয়ই নয়, আমি জানলে এই সব জোচুরি একদম করতে দিতাম না। তারপর চুপচাপ। অলকা বলে, কি ভাবছ? যত এগোচ্ছি ততই ভাবনা হচ্ছে অলকা, বাবা রাগী মানুষ, রাগটা পোহালে কি যে হবে। রাস্তার পাশে খোড়ো ঘর, ছেলে কাঁদছে, টেমি হাতে কে একজন বেরিয়ে এলো। বেগুন ক্ষেত, পাশাপাশি 2টো বটগাছ। গ্রাম ছাড়িয়ে গাড়ি মাঠের মধ্যে এলো। জলো হাওয়া বইছে, মাঠের জলে ঢেউ উঠেছে, রাস্তার গায়ে ছলছল করে ঢেউ এসে লাগছে। অলকা খিলখিল করে হেসে ওঠে, তাই তো বলি, এমন ভালো ছেলে হয়ে বসে রয়েছ তুমি। প্রতুল বলে, না না, ঘুমোইনি, তবে মাথা ঝুঁকে পড়ছে কেন, ভাবনার ভারে। পশ্চিমে চাঁদ নিচু হয়ে এসেছে, তারপর অনেক দূরে ঝাপসা গাছপালার আড়ালে চাঁদ ডুবে গেল। রহস্য মধুর অন্ধকার। একসময় প্রতুল ধড়মড়িয়ে উঠে বসে। জল? জল কেন? গাড়ির মধ্যে জল থই থই করছে। অলকা, অলকা! ড্রাইভার আগেই নেমে 1 হাঁটু জলে দাঁড়িয়েছে, টর্চ জেলে দেখছে। ঘাড় নেড়ে সে বলল, গাড়ি আর যাবে না, আপনারা নামুন। তিক্ত স্বরে প্রতুল বলে, সমুদ্রের মাঝখানে এনে বলছো নামুন, গাড়ি চলবে না, বললেই হলো। ইঞ্জিনে জল ঢুকে গেছে, কি করে চলবে? বলি, রাস্তা থেকে বিলে নামলে কেন? আধারে দেখা যায় বুঝি? হেডলাইট আছে কি করতে? ড্রাইভার রেগে গেছে, ঝাঁঝালো কণ্ঠে বলল, কোথায় আছে দেখুন না। টর্চ ফেলে সে সামনে দাঁড়ালো। বলি, মিছে কথা বলছি নাকি? সে ঘোড়ার ডিম জখম হয়ে আছে আজ 3 বছর। অলকা বলল, শীতে কাঁপ ধরে গেছে, আর সওয়াল করো না, ডাঙায় চলো। এই সব লটবহর। ড্রাইভার এদিকে লোক ভালো, বলে,
বাক্স বিছানা আমি রাস্তায় তুলে দিচ্ছি। রাস্তায় বা কেন, সামনে তোফার ডাক বাংলো রয়েছে, আরাম করে ঘুমিয়ে পড়ুন গে। অলকা উৎসাহিত হয়ে বলে, সেই ভালো, আমার খুব মজা লাগছে। ফ্লাক্স টাক্সগুলো আমি নিয়ে নিচ্ছি। খুচরো দুই একটা জিনিস ছিল, তৎক্ষণাৎ সে হাতে টেনে নিল। বোঝা মাথায় নিয়ে জল ছপছপ করে ড্রাইভার এগিয়ে চলেছে। প্রতুল বলে, কই, নেমে এসো তুমি। অলকা বলে, পায়ে জুতো, যাই কি করে? জুতো হাতে নাও, এই যেমন আমি নিয়েছি। আলতা পরা রয়েছে, কাদা লেগে সব বিচ্ছিরি হয়ে যাবে। আমি এত জিনিস নিয়েছি, তুমি তো কিছুই নিলে না, তুমি আমাকে নাও। প্রতুল বলে, বারে, তোমার ভার আর তোমার ওই সব জিনিসের ভার সমস্ত পড়বে আমার উপর। এক বিচিত্র অনুভূতি। কদিন মাত্র আগে কত দূরে ছিল এই একেবারে আপনার মানুষটি। অলকা বলে, ধ্যাপ, দেখো দেখি, ড্রাইভার বেটা আবার পিছন ফিরে যায়, কি ভাবছে বলো তো? আর তুমিও চলেছ ঢিমিয়ে ঢিমিয়ে। গভীর স্নেহে প্রতুল তাকে নিবিড়তর বন্ধনে বেঁধে ফেলে। ডাকবাংলোয় এক চৌকিদার আছে। ড্রাইভার বলে, তাকে পাবেন না স্যার, পান সুপারির ব্যবসা করে, দিন মানেই দেখা মেলে না, এখন তো রাত দুপুর। এমন তেমন মানুষ এলে তখনই কেবল ইঁদুরে কাটা পাগড়িটা পরে সেলাম করে দাঁড়ায়। একটি মাত্র কামরা, তাও ভিতর থেকে বন্ধ। ড্রাইভারের টর্চ নিয়ে খোঁজাখুঁজি করতে পিছনের বারান্দায় দেখা গেল খানিকটা ঘেরা মতো জায়গা। 4-5খানা বেঞ্চি আছে, হাতা ভাঙা চেয়ার আছে। পাঠশালা বসে থাকে এখানে, তার চিহ্ন রয়েছে। একটা বেঞ্চিতে শুয়ে পড়ে অলকা সদুপদেশ দেয়, তুমি ওইখানটায় শোও। প্রতুল বলে, শুয়ে পড়লে যে, তোমার কাপড় ভিজে জবজবে, ছাড়তে হবে না? ঝনাত করে চাবির গোছা ফেলে দিয়ে অলকা নিশ্চিন্ত আলস্যে চোখ বুজল। প্রতুল বলে, কি হয়েছে দেখো, ট্রাঙ্কের ভিতর অবধি জলের পাথার, শাড়ি ধুতি একটাও শুকনো নেই, কি হবে? মধুর হেসে অলকা বলে, হবে আমার ছাই, শুয়ে পড়ো। বিরক্ত হয়ে প্রতুল বলে, তুমি মানুষ নও। নই তো, তুমি যে কত কি বলে থাকো, মানুষ, কমল, সোনার পরী, আরও কি সব ভালো ভালো কথা। প্রতুল বলে, পড়ি না আরও কিছু, তুমি একটা গাধা, ভিজে কাপড়ে থাকলে নিউমোনিয়ায় ধরবে, এইটুকু বুদ্ধি নেই? মাথায় এক মতলব এলো প্রতুলের। কাপড় হাতে করে এসে বলে, ওঠো দেখি দয়া করে, শুকনো কাপড় পরে আমায় কৃতার্থ করো। চোখ মেলে অলকা বলে, এই যে বললে সমস্ত ভিজে গেছে, কি মিথ্যুক গো তুমি? বাইরে কাপড় মেলা আছে কতগুলো, ওরাই মেলে রেখেছেন। অলকা বলে, তাই অমনি নিয়ে এলে? পরের কাপড় পরতে আমার ঘৃণা হয়। কাদা মাখা নোংরা কাপড় পরে আছো, তাতে ঘৃণা হচ্ছে না? না, এ তো দিব্যি গরদের শাড়ি। আসল কথা উঠতেই আলসেমি। সে আমি শুনছি নে, ভিজে কাপড় পরে থাকতে তোমায় দেব না আমি। বাবারে বাবা, তোমার শাসনের জ্বালায় যাই কোথায়। অলকা উঠে গিয়ে কাপড় বদলে এলো। বলে, সকালবেলা উঠে ওরা কি ভাববেন বলো তো? উঠবার আগেই যেমন কাপড় তেমনি মেলে দিও। তোমার কাপড়ও একখানা শুকোতে দিয়ে এলাম, ততক্ষণে শুকিয়ে যাবে। ভালো করে ভোর হয়নি, কাক ডাকতে শুরু করেছে সবে। ড্রাইভার এসে ডাকতে লাগলো, স্যার শুনছেন? প্রতুল উঠে দেখে অলকা বিভোর হয়ে ঘুমুচ্ছে। দেখলে মায়া হয়, একেবারে ছেলে মানুষটি, বয়সের তুলনায় আরও যেন ছেলে মানুষ। অজানা জায়গা, তা বলে একটুখানি হুঁশ নেই, কেমন করে ঘুমুচ্ছে দেখো। আহা, ঘুমোক। ড্রাইভার বলে, আমার ভাড়ার টাকাটা মিটিয়ে দিন স্যার, আমি যশোর ফিরছি। পায়ে হেঁটে যাব, সকাল সকাল রওনা না হলে কষ্ট হবে। তোমার গাড়ি? গাড়ি থাকবে এই রকম, রাস্তায় এসে দেখে যান না। বিলের জল ছাপিয়ে রাস্তার উপর দিয়ে গড়াচ্ছে, খানিকটা জায়গা ভেঙেও গেছে। ভাঙা জায়গার মুখে এসে মোটর দাঁড়িয়েছে, চাকার অর্ধেকটা তখনও ডুবন্ত। ড্রাইভার বলে, খামোখা বকাবকি করলেন, আমিও আধারে ঠাওর পেলাম না, ভাবলাম বুঝি সত্যিই বিলে নেমেছি। ঘুমলেও কিরকম হুঁশ থাকে দেখলেন? এই গোটা রাস্তাটা আমার মুখস্থ। ভাড়ার টাকাটা কিন্তু পুরোপুরি চাই স্যার। বাড়ি পৌঁছলাম না, পুরো ভাড়া কিরকম শুনি?
ও মনিব শুনবে না। আর আমার যখন কোনো দোষ নেই। তা বটে, রাস্তা ভেঙেছে তার দোষ তো আমার। গাড়ি জল থেকে তুলে অন্য কোনো পথে যাবার জোগাড় দেখো না। সেই জন্যই তো যাচ্ছি, ভাড়াটা মিটিয়ে দিন। ইঞ্জিনে জল ঢুকেছে। দিন সাতেক এখন একদম আর নড়াচড়া করবে না। একদিন তো আর বসে থাকতে পারবেন না, আপনি পালকি টালকি করে চলে যান। পুকুর ধারে পালকি দেখা যাচ্ছিল। প্রতুল বলে, ওই একটা রয়েছে না, ঠিক করে দাও না। ভাড়া করা পালকি স্যার, বেহারার সঙ্গে তামাক খেয়ে এলাম। কাল রাত্রে এরা যাচ্ছিলেন, ঝড়জল দেখে ডাকবাংলোয় নেমে পড়েছেন। এক্ষুনি উঠে রওনা হবেন। আপনি গায়ে চলে যান না, দুখানা কেন 10খানা পালকি পেয়ে যাবেন। ঘুমের ঘোরে অলকা শুনতে পাচ্ছে কামরার ভিতর কর্তা গিন্নিতে বচসা। কর্তা রাগত স্বরে বললেন, চুরুট নেই, তা তুমি এসেছ কি করতে শুনি? গিন্নি বলছেন, আমি কি তোমার নবীন খানসামা চুরুট নিয়ে পিছন পিছন ঘুরতে হবে? চুরুট আনলেই অমনি খানসামা হয়ে গেলে? আমি তোমার জন্য কি না করেছি। তুমি পানে দোক্তা খেতে, আমি তো পানই খেতাম না। শেষে তোমার খাতিরে দোক্তা অবধি ধরলাম। তা আমাকেও চুরুট ধরতে বলো নাকি? তাই বলছি বুঝি। একটা চুরুট দিতে দিনের মধ্যে 50 বার ভুলে যান, উনি আবার চুরুট ধরবেন। জানো তো, সকালবেলা ধোঁয়া না হলে আমার মন খিচড়ে থাকে, কোনো কিছু ভালো লাগে না। হাসি পায় অলকার। সব পুরুষ একরকম। ইঞ্জিন ধোঁয়া ছাড়ে, পুরুষেরা চুরুট মুখে দিয়ে ধোঁয়া ছাড়ে, তা নইলে তারা নড়তে পারে না। তারপর আবার ঘুম একটু গাঢ় হয়েছে, হঠাৎ সে ধড়মড়িয়ে উঠল। এবারে কথা কাটাকাটি নয়, রীতিমতো শোরগোল। কামরা থেকে ওরা বাইরে চলে এসেছেন। গিন্নি উত্তেজিত স্বরে বলছেন, শাড়ি চুরি হয়ে গেছে। 100 বার বললাম ঘরের মধ্যে যদ্দূর শুকোয় শুকুক, চোর ছ্যাঁচোরের দেশ। তুমি শুনলে না, গরদের ভালো শাড়িখানা আমার। অলকা উঠে দাঁড়িয়েছে। সর্বনাশ, ওরা এই বারান্দার দিকেই আসছেন, শাড়ি তার পরা রয়েছে এখনো। এমনি রাগ হতে লাগলো প্রতুলের উপর। বেশ মানুষটি, নিজে ভোর থাকতে উঠে গেছে, তাকে একটু ডেকে দিয়ে যেতে হয় তো। অলকার সামনে এসে গিন্নি তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইলেন। তুমি কে গো বাছা? অলকা হাসবার মতো ভান করল। বলে, পথ চলতি মানুষ মা। আপনারা যেমন এখানে এসে পড়েছেন, আমরাও তেমনি। গিন্নি বললেন, তো তা তো হলো, কিন্তু ওই কাপড় পরে আমি ত্রিসন্ধ্যা আহ্নিক করি। বলা নেই ক নেই, কোন জাতের মেয়ে তুমি ঠিক ঠিকানা নেই। তুমি যে বাছা কাপড় পরে দুর্গ ঠাকুরন হয়ে আছো। কথা শুনে এমন অবস্থায়ও হাসি আসে। অলকা বলে, আমি মুচির মেয়ে, চেহারা দেখে বুঝতে পারছেন না? ফাঁকতালে আপনার কাপড় পরে নিলাম। কাপড় পেয়ে গেছো? কার সঙ্গে কথা হচ্ছে? কর্তাও চলে এলেন। তিনি বলতে লাগলেন, তাই তো বলি, কে আবার চুরি করবে? সেই সেই পেয়ে গেলে মিছিমিছি খানিকটা চেঁচামেচি করলে। গিন্নি বললেন, ওই কাপড় আমি ছোবো নাকি? উঠোনের কাদায় ছুঁড়ে ফেলে দেব। চুরি আর কাকে বলে? এইবার বোধ করি পুরুষ মানুষের সামনে হচ্ছে বলেই অলকার চোখে মুখে যেন আগুন ধরে গেল। বলে, আপনার ফেলতে হবে না, আমিই ফেলে দিচ্ছি। ছুটে ওধারে গিয়ে তাড়াতাড়ি সে আগের দিনের কাদামাখা কাপড়খানা পরল। বাক্স খুলে এক মুঠো টাকা নিয়ে ঝনঝন করে সিমেন্টের বারান্দায় ছুঁড়ে দিল। বলে, কত টাকা দাম? নিয়ে নিন, আরও লাগবে? বলুন বলুন। কর্তা গিন্নি দুজনে হতভম্ব হয়ে রইলেন। শেষে কর্তা বললেন, এটা কিন্তু বড্ড বাড়াবাড়ি। চুরি করবে, আবার চোখ রাঙাবে, একসঙ্গে দুটো কি হওয়া উচিত? অধীর কণ্ঠে অলকা বলে, 100 বার বলছি চুরি করিনি। কিন্তু না বলিয়া লইলে প্রথম ভাগের কথা। অলকা বলে, দরজায় খিলেটে আপনারা ঘুম দিচ্ছিলেন, বলে কি করে? এদিকে রাত দুপুরে ভিজে কাপড়ে হি হি করে মরি। চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বলে, ওইভাবে থাকলে ঠিক হতো, রাতের মধ্যে নিউমোনিয়া ধরতো। বাবা মা কেউ আমার কাছে নেই,
দিব্যি হতো। কর্তা বিচলিত হয়েছেন, ভাবে বোঝা গেল। বললেন, যাই বলো গিন্নি, না জেনে ওরকম করা তোমার ঠিক হয়নি। গিন্নি ভয়ে ভয়ে একবার অলকার দিকে তাকালেন, তখনও তার অশ্রু বেয়ে পড়ছে। বললেন, তুমি তো আমারই দোষ দেখবে, আমায় কি কিছু খুলে বলেছে? কেবল তোমার কাছে গালি খাওয়াবার মতলব। কর্তা বিব্রতভাবে বললেন, গালি আবার কখন দিলাম? এই দেখো, বললাম যে মন খিচড়ে আছে, কোনো কাজে সুবিধে হবে না আজ। যে জায়গায় যাচ্ছি সেখানে গিয়েও খণ্ডপ্রলয় বাঁধবে দেখছি। অলকা সুটকেস থেকে চুরুটের কৌটো এনে ঠক করে জানালার উপর রাখল। বলে, এই নিন, আর প্রলয়ে কাজ নেই, মন ঠান্ডা করুন গে। চুরুট দেখে কর্তার মুখ হাসিতে ভরে গেল। বাহ বাহ, একেবারে খাঁটি জিনিস, বাঁচালে মা। কিন্তু তুমি কি করে জানলে এ নইলে আমার একদণ্ডও চলে না? আর হঠাৎ তুমি পেলেই বা কোথায়? মহানন্দে একটি ধরিয়ে নিয়ে বলতে লাগলেন, দেখো গিন্নি দেখো, 30 বছর ঘর করছি, তোমার মনে থাকে না? আর শান্ত কণ্ঠে অলকা বলে, আর ঝগড়ায় দরকার নেই, যান, ঠান্ডা মনে ভাবুন গে একটা গরদের কাপড়ের কত দাম হওয়া উচিত। ইজি চেয়ার ছিল একখানা, তার উপর গড়িয়ে পড়ে কর্তা মিনিট কয়েক চুপচাপ ধুম উদ্গীরণ করতে লাগলেন। ওরে কানাই, গুছিয়ে নে, রওনা হওয়া যাক এবারে। সর্দার বেহারা কানাই বলল, হুজুর, ইয়ে হয়েছে, ওরা সব বলল গায়ে সজাতি রয়েছে, তাদের ওখানে গিয়ে আরামে শুই গে। পালকি আমার জিম্মায় রেখে রাত্রে তারা গাঁয়ে চলে গেল, এখনো ফেরে না। সন্দেহ হয় বোম ভোলানাথ হয়ে পড়ে আছে কোথাও, আমি না হয় ছুটে গিয়ে দেখে আসি। তুই আবার কোথাও পড়ে থাকবি না তো? কর্তা একটা চুরুট শেষ করে 2 নম্বর ধরালেন, তারপর ডাকতে লাগলেন, মা লক্ষ্মী, এদিকে আসবে একটু। অলকা এসে দাঁড়ালো। তা তোমার সঙ্গে কে যাচ্ছে? মানে আর কাউকে তো দেখছি না। তিনি পালকির চেষ্টায় গেছেন, আমি ঘুমোচ্ছিলাম, তাই এখানকার চৌকিদারকে বলে গেছেন। দেখুন না, আমাদের মোটর ওই জল খাচ্ছে। অলকা খিলখিল করে হেসে উঠল। কর্তা মৃদুস্বরে বললেন, এমনি তো খাসা মানুষ, বুদ্ধি বিবেচনা সব আছে, রাগটা একটু কম করো, বুঝলে মা, সুখে থাকবে। দরজার ওদিক থেকে গিন্নি বলে উঠলেন, আর তুমি নিজেও, তোমার জন্যই তো এই দুর্ভোগ। নিজের পেটের মেয়ের মতো সেই কিনা মুখের উপর টাকা ছড়িয়ে দেয়, গরদের শাড়ি টান মেরে ছুঁড়ে ফেলে। কর্তা বললেন, কিন্তু আমি কি করলাম? তুমি করনি? ছেলে বিয়ে করবে, তা বন্দুক নিয়ে চললে কোন লজ্জায় শুনি? আমি তখন কি করি? নইলে বয়ে গেছে আমার পিছু পিছু ছুটতে। অলকা চমকে যায়। জিনিসপত্র ইতিমধ্যেই কিছু বারান্দায় বার করা হয়েছে। দেখে হোলডলের উপর নাম লেখা আছে নৃত্যলাল রায়। ছেলে আপনাদের অমতে বিয়ে করেছে বুঝি? নৃত্যলাল বললেন, মত কি অমত ভালো করে খোঁজ নিল হতভাগা, পাছে অমত করি তাই মামার সঙ্গে ষড়যন্ত্র পাকিয়েছে। উহ, মেয়েটাকে একবার চোখের দেখা দেখতে দিলেও শ্রীমানের স্বাধীন মতবাদ উড়ে পালাতো। গিন্নি বললেন, আর সেই জন্য বাবুর বন্দুক নিয়ে গুলি করতে যাওয়া হচ্ছিল। নৃত্যলালের দিকে চেয়ে লঘু কণ্ঠে অলকা জিজ্ঞাসা করে, গুলি কাকে করতেন বলুন না? মেয়েটাকে, তাই না? পরের মেয়ে, সেই সুবিধে, নিজেদের তো নয়। গিন্নি বললেন, রাগ হলে উনি সব পারেন মা, সে চেহারা তো দেখনি। আমি কেবল সারা জন্ম ভয়ে ভয়ে কাটিয়ে গেলাম। তোমার মতো একটি রণরঙ্গিনী যদি ঘরে আনতে পারতাম, সেই ওকে জব্দ রাখতে পারত। দেখলে না চুরুট নিয়ে কিরকম সুরসুর করে এখানে এসে বসলেন। কানাই আর ফেরে না। বেলার দিকে চেয়ে কর্তা গিন্নি দুজনেই উদ্বিগ্ন হচ্ছেন। অলকা আবার এলো, হাতে 2টো বাটি আর কেটলি, কেটলির নল দিয়ে ধোঁয়া উঠছে। কর্তা সভয়ে বললেন, আমি চা খাইনি, তুমি ভাববে
তোমার হাতে খেতে চাচ্ছি নে। সেসব কিছু নয়, সত্যি চা খাইনি। অলকা বলে, চা নয়, দুধ। পাশেই গোয়াল বাড়ি, চৌকিদারকে দিয়ে দুধ আনিয়েছি। কেটলি বাটি খুব ভালো করে মেজেছি। নৃত্যলাল একগাল হেসে হাত বাড়ালেন। দাও দাও, আর বলতে হবে না। অমৃতে আবার অরুচি। আচ্ছা মা, কি করে তুমি টের পেলে এখানে পেটুক দাস এসেছে? সকালে যতক্ষণ পেটে কিছু না পড়বে, মনটা খালি আইঢাই করবে। অলকা হেসে বলে, আমি হাত গুনতে পারি। আরেক বাটি দুধ ঢেলে গিন্নিকে বলল, আপনি খাবেন না? আমি মুচির মেয়ে নই, সত্যি বলছি। গিন্নি গম্ভীর মুখে বললেন, দাও, না বললে এক্ষুনি বাটি শুদ্ধ ছুঁড়ে ফেলে দেবে তো, তার আর কাজ নেই। কর্তা গিন্নি কথাবার্তা বলছেন, অলকা ওদিকে গেছে। কর্তা বারংবার রাস্তার দিকে তাকান। সাইকেল ঘাড়ে করে জলের উপর দিয়ে কে যায় দেখো তো? কালীপদ না? সেই কালীপদ। ও কালীপদ, ফুর্তি করে তোমার ভাই বিয়ের বাজার করতে ছুটছেন, বুঝলে? দাঙ্গা করতে বাড়ি যাচ্ছিলাম, শালাকে পথেই পেয়ে গেছি। কালীপদ এসে পায়ের ধুলো নিল। সুহাসিনী পা সরিয়ে নিলেন। কর্তা বললেন, এসো দেখি, কাছে এগিয়ে এসো, এখান থেকেই কান মলতে শুরু করি। কালীপদ বলে, আমি বিন্দু বিসর্গ জানি নে বড়দিদি, কেন মিছে রাগ করছো? কাল বিকেলবেলায় তোমার আর প্রতুলের চিঠি একসঙ্গে পেলাম, পেয়ে ছুটে যাচ্ছি তোমাদের কাছে। চিঠি বের করল, বলে, এই দেখো, সমস্ত কথা খুলে লিখেছে, বিয়েও হয়ে গেছে। সে কি, এর মধ্যে হয়েও গেল? এই দেখুন না, বিয়ে হয়ে গেছে। বউ নিয়ে এসে যাচ্ছে আমাদের ওখানে, সেখান থেকে বাড়ি যাবে। নৃত্যলাল বোমার মতো ফেটে পড়লেন। বাড়ি গেলে জুতো মেরে বউ শুদ্ধ তাড়িয়ে দেব। প্রতুল গ্রাম থেকে কখন ফিরেছে। দ্রুত পায়ে সে সামনে এলো। অলকাও পিছনে। বলে, জুতো মারতে হবে না বাবা, এখান থেকেই বিদায় হচ্ছি। আপনার বাড়ি আমরা ঢুকব না। আমরা মানে? নৃত্যলাল সবিস্ময়ে বললেন, এই মেয়ে বিয়ে করেছ তুমি? এবার সুহাসিনী রেগে উঠলেন। কোথায় কোথায় যাবি তোরা? যাব বললেই হলো। আমি সঙ্গে এসেছি কি করতে, হ্যাঁ? জানি এই রকম হবে। আমার ছেলে বউ আমি বাড়ি নিয়ে গিয়ে তুলব, জোর করে পালকি পুড়ে নিয়ে যাব, দেখি কে তাড়িয়ে দেয়। উত্তেজনায় উঠে দাঁড়িয়ে সুহাসিনী বাঁ হাতে অলকাকে বেষ্টন করলেন। নৃত্যলাল নরম হয়ে গেছেন, সভয়ে অলকার দিকে তাকিয়ে মুখভাব দেখছেন। অথচ রণরঙ্গিনী মেয়ে এখনো নিঃশব্দে হাসছে। বলে, বাবা, দিন দিন তাড়িয়ে দিন ওকে, তারপর আমরা সব পালকি করে বাড়ি গিয়ে উঠি। আপনার মতো মানুষ তার সম্বন্ধে কত কি মিথ্যে ভয় দেখিয়েছে জানেন? রাগী মানুষ, মারবেন, কেটে ফেলবেন, হেন তেন কত কি। এখন আবার বাহাদুরি হচ্ছে, বাড়ি ঢুকবো না, বিদায় দিয়ে চললাম। নৃত্যলাল হো হো করে হেসে উঠলেন। বেশ হয়েছে, খাসা হয়েছে। স্বাধীন মতের খাণ্ডবদাহন হবে। আমার কি, সকালে উঠে চুরুট পাবো, গরম দুধ পাবো। আমি বাবা দেখিনি শুনিনি, কিছু জানি নে। নিজে দেখে শুনে করেছ বাপু। কালীপদ বলেন, নিজে দেখে শুনে করেছে, আপনি চটেননি? নৃত্যলাল বলে, আর চটিনি। আমার একটা ধারণা ছিল বটে, কিন্তু দেখলাম মেয়েরা সব ভালো। আমি বা কানমলার ভয়ে তোমার বড়দিদিকে না এনে, ধরো যদি শিবানীকেই বিয়ে করে বসতাম, কিছু ইতর বিশেষ হতো না। সে যাই হোক, আমরা বাড়ি যাচ্ছি, তুমিও সঙ্গে চলো কালীপদ। বউ ভাতের পর ফিরবে। লিসেন চ্যানেলে আজকে শুনলেন মনোজ বসুর লেখা নতুন বউ অলকা।